প্রিয় শিক্ষার্থীরা, রিমিডিয়াল অনলাইন ক্লাসের তরফ থেকে তোমাদের প্রত্যেককে শুভেচ্ছা, তার সঙ্গে সঙ্গে আন্তরিক প্রীতি ও ভালোবাসা। নিত্যদিনের মতো আজকে wbta এর যে টেস্ট পেপার, সেই টেস্ট পেপারের মডেল কোশ্চেন সেট নাম্বার 2 ফিলোসফি এর এস এর সলভ গুলো নিয়ে আমি আজ উপস্থিত হয়েছি তোমাদের সামনে। এরপরে প্রত্যেকটা সাবজেক্টের সলভ তোমরা এই চ্যানেল থেকেই পাবে। তো আজকে আমি যেটা করতে চাইছি সেটা হচ্ছে সেট নাম্বার 2 ফিলোসফি wbta টেস্ট পেপারের যে এসএ গুলি আছে পার্ট বি এর, সেই এসএ গুলি সমস্ত প্রশ্নের উত্তরগুলিকে আমি বলছি, তোমরা শুনতে থাকো। প্রয়োজনে ভিডিওটিকে পজ করে করে তোমরা দেখতে থাকো। তাহলে চলো শুরু করি আজকে। শিক্ষার্থীরা, উচ্চ মাধ্যমিক দর্শন তোমাদের আমি wbta 2020 ফিলোসফি সাবজেক্টের সেকেন্ড সেটের যে 71 পাতায় এসএগুলি আছে সেকেন্ড সেটে, সেই এসএগুলির সমস্ত এসএগুলির উত্তর আমি বলছি। তোমরা আস্তে আস্তে সেগুলিকে পারলে ভিডিওটিকে পজ করে করে লিখে নাও। তার কারণ wbta এত সুন্দরভাবে এখন তার প্রশ্নগুলো উপস্থাপন করছে, গোটা বইটিকে যদি তোমরা সলভ করতে পারো, আশা করছি wbta এর বাইরে আর একটিও প্রশ্ন হবে না। তো তোমাদেরকে আগাম থেকে এই সমস্ত প্রশ্নগুলিকে রেডি করে রাখতে হবে, উত্তরগুলোকে রেডি করে রাখতে হবে। তো আমি একবার থেকে সমস্ত প্রশ্নের উত্তরগুলি বলছি, তোমরা শুনতে থাকো এবং লিখতে থাকো। 1 নম্বর, আরোহ যুক্তির একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য উল্লেখ করো। আরোহ যুক্তির একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো যে আরোহ যুক্তির সিদ্ধান্ত সর্বদাই বিশেষ থেকে সামান্যের দিকে ধাবিত হয়। 2 নম্বর দেখো, অ্যারিস্টটলের মতে বচনের বিরোধিতা কয় প্রকার ও কি কি? অ্যারিস্টটলের মতে বচনের বিরোধিতা 2 প্রকার, একটি হচ্ছে বিপরীত বিরোধিতা আর একটি হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা। 3 নম্বর, এমপি আকারের একটি দৃষ্টান্ত দাও। এমপি আকারের একটি দৃষ্টান্ত দাও। আমি দেখো খাতায় একটি দৃষ্টান্ত তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। পি ইমপ্লাই কিউ, পি দেয়ারফর কিউ। এটা হচ্ছে একটি এমপি আকারের দৃষ্টান্ত। এবারে এসো অথবা দিয়ে দেখা যাচ্ছে, অথবা অনুকল্প পরিগ্রহণ দোষের একটি দৃষ্টান্ত দাও। অনুকল্প পরিগ্রহণ দোষ কীভাবে হয় সেটা দেখো। পি ইমপ্লাই কিউ, কিউ দেয়ারফর পি। এটা হচ্ছে একটি অনুকল্প পরিগ্রহণ দোষ। অনুকল্প মূলক দোষ। এটা শুধুমাত্র অনুকল্প পরিগ্রহণটা এমপির ক্ষেত্রেই ঘটে, কখনোই এমটির ক্ষেত্রে নয়। তাই এটা মাথায় রাখতে হবে, অনুকল্প শুধুমাত্র এমপির ক্ষেত্রে ঘটবে। অনুকল্প পরিগ্রহণ বলা হয় বা বলা হয় অনুগ স্বীকৃতিমূলক দোষ। বেশ, এবার এসো 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর, শূন্যগর্ভ শ্রেণী কাকে বলে? শূন্যগর্ভ যে শ্রেণীতে অন্ততপক্ষে একটিও সদস্য নেই এমন ধরা হয় তাকে বলা হয় শূন্যগর্ভ শ্রেণী। অথবা পূরক শ্রেণী কাকে বলে? মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণীকে বলা হয় পূরক শ্রেণী। 5 নম্বর দেখো, সামান্যীকরণ কাকে বলে? যখন পর্যবেক্ষণের মাধ্যমে অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে কোনো কিছুকে একত্রিত করার চেষ্টা করা হয় এবং একত্রিত করে সর্বাঙ্গীন সিদ্ধান্ত আসার চেষ্টা করা হয়, তখন তো বলা হয় সামান্যীকরণ। 6, আরোহণ মানের বস্তুগত ভিত্তি কি কি? আরোহণ মানের বস্তুগত ভিত্তি হলো পর্যবেক্ষণ ও পরীক্ষণ। 7 নম্বর, মানুষ স্বার্থপর বাক্যটির ভেনচিত্র কি হবে? মানুষ স্বার্থপর বাক্যটির ভেনচিত্র কি হবে? দেখো এখানে কিন্তু পরিমাণ অনির্দিষ্ট, তাহলে এই মানুষ স্বার্থপর এটিকে আমি যদি বচন করি, তাহলে যেহেতু পরিমাণ অনির্দিষ্ট সকল মানুষ স্বার্থপর হয় না, তাহলে আমাকে আই বচন করতে হবে। কোনো কোনো মানুষ
হয় স্বার্থপর। আই বচন আমরা প্রত্যেক জানি আই বচনের সমীকরণ কি, এসপি নট ইজিক্যাল টু 0। এর ভেন চিত্র কি হওয়া উচিত, দেখো ভেন চিত্র কি হচ্ছে, এসপি কোথাও বার নেই, তাহলে ক্রস চিহ্নটা একদম মাঝে হবে। এটা হচ্ছে এই বাক্যটির বচন, তার সমীকরণ এবং তার ভেনচিত্র। তাহলে এবার আমি আসি পরের প্রশ্নে, বৈকল্পিক বচনাকার কখন মিথ্যা হয়? বৈকল্পিক বচনাকার কখন মিথ্যা হয়? যখন তার উভয় বিকল্পই মিথ্যা হয়। এবার আসছি আমি 9 নম্বর, কারণ হিসাবে আবশ্যিক পর্যাপ্ত শর্তের একটি উদাহরণ দাও। কারণ হিসাবে আবশ্যিক পর্যাপ্ত শর্তের একটা উদাহরণ দাও। আর্দ্র ইন্ধনে বহ্নি সংযোগ, অর্থাৎ ভিজে কাঠে আগুনের সংযোগ। এবার এসে 12 নম্বর, সত্য সত্য বচনাকার কাকে বলে? যখন সত্য সারণীর ফলস্তম্ভে বা মূলস্তম্ভে সমস্ত অংশগুলোই টি হয় বা বাক্যগুলোই টি হয়, অর্থাৎ যখন ফলস্তম্ভে বা মূলস্তম্ভের সমস্তগুলোই টি হয় তখন তাকে বলা হয় শতসত্য বচনাকার। এই দৃষ্টান্ত। বেশ, এবার এসো 13 নম্বর, অধীন বিপরীত বিধানমানের নিয়মটি কি? অধীন বিপরীত বিধানমান নিয়মটি হলো, যদি একটি বচন মিথ্যা হয় অপর বচনটি সত্য হবে, এবং একটি বচন সত্য হলে অপর বচনটি অনিশ্চিত হবে। এবার এসো অথবা দাগেরটা, দেখো কি বলা হয়েছে, বিরুদ্ধ বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও। বিরুদ্ধ বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও। দেখো দৃষ্টান্ত কি হবে বিরুদ্ধ বিরোধিতার? বিরুদ্ধ বিরোধিতা হয় কার মধ্যে? এ আর এর মধ্যে। তাহলে এ বচন সকল মানুষ হয় মরণশীল, অতএব ও কোনো কোনো মানুষ নয় মরণশীল। তাহলে এ সকল মানুষ হয় মরণশীল, অতএব ও কোনো কোনো মানুষ নয় মরণশীল, এটি হচ্ছে বিপরীত বিরোধিতার একটি দৃষ্টান্ত। এবার চলে আসছে আমি পরের প্রশ্নে আসছি। দেখো পরের প্রশ্ন কি বলা হয়েছে, 14 নম্বর প্রশ্ন, সেটা বলা হয়েছে আবর্তন কাকে বলে? যে অমাধ্যম অনুমানে যুক্তিবাক্যের উদ্দেশ্যপদ সিদ্ধান্তের বিধেয় হবে, যুক্তিবাক্যের বিধেয় পদ সিদ্ধান্তের উদ্দেশ্য হবে এবং গুণ ও পরিমাণকে সম্পূর্ণভাবে অভিন্ন রাখবে, তা বলা হয় আবর্তন। অথবা দিয়ে বলা হয়েছে, দেখো এ বচনের সমাবর্তন কোন কোন ক্ষেত্রে সম্ভব? এ বচনের সমাবর্তন সম্ভব, অর্থাৎ এ বচনের সমাবর্তন মানে এ বচনের সরলাবর্তন, সেটি 3টি ক্ষেত্রে সম্ভব। সেটা কি? সংজ্ঞার্থ ক্ষেত্রে, সম অর্থ ক্ষেত্রে এবং ব্যক্তিবিশেষ ক্ষেত্রে। আবার বলছি, সংজ্ঞার্থ ক্ষেত্রে, সম অর্থ ক্ষেত্রে এবং ব্যক্তিবিশেষ ক্ষেত্রে, এই 3টি ক্ষেত্রে এ বচনের আবর্তন হবে এ। এবার আসছে আমি 15 নম্বর কোশ্চেন, বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের বৈধতার নিয়ম কি? বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের বৈধতার নিয়ম হলো যে এখানে দুইভাবে হয়, কারণ এটাকে এভাবে এত সহজভাবে বলা যাবে না। তার কারণ হচ্ছে যে আমরা প্রত্যেকে জানি যে বৈকল্পিক ন্যায়ের অথবা যে শব্দ, অথবা শব্দটিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি অবিসংবাদী আর একটি সংবাদী। যদি অবিসংবাদী হয় তাহলে দুটি বিকল্পের যে কোনো একটি বিকল্পকে পক্ষবাক্যে নিষেধ করে অপর বিকল্পটিকে সিদ্ধান্ত স্বীকার করতে হবে, এটা হচ্ছে একটা নিয়ম। আর যদি বিসংবাদী হয় তাহলে দুটি বিকল্পের যে কোনো একটি বিকল্পকে যে কোনো এক জায়গায় নিষেধ এবং যে কোনো এক জায়গায় স্বীকার করলেই একটি বৈকল্পিক ন্যায় বৈধ হয়। এবার এসো 16 নম্বর অর্থাৎ লাস্ট কোশ্চেন, আরোহমূলক লাভ ব্র্যাকেটে ঝুঁকি, অর্থাৎ আরোহমূলক লাভ বা ঝুঁকি কাকে বলে? যখন আমরা আরোহণ মানে সামান্যীকরণ করি কোনো কিছুকে, অর্থাৎ পর্যবেক্ষণের মাধ্যমে অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে কোনো সিদ্ধান্তে আসি এবং সিদ্ধান্তে এসে একটি দৃষ্টান্ত থেকে এমনভাবে সিদ্ধান্ত গ্রহণ করি যার মাঝে অনেকটাই গ্যাপ থাকে, সেই গ্যাপকেই বলা হয়েছে আরোহমূলক লাভ বা ঝুঁকি। আমি উদাহরণ দিলে বুঝতে পারবে যে 1 নং কাক কালো, 2 নং কাক কালো, 10 নং কাক কালো, 100 নং কাক কালো, আমি আর অন্য রঙের কাক দেখিনি, অতএব সমস্ত কাক হয় কালো। তাহলে দেখলে আমি 100টি কাককে পরীক্ষা করে অলসতাবশত এমন একটি সিদ্ধান্ত গ্রহণ করলাম
যে সকল কাক হয় কালো, এই 100 থেকে সকল কাকের মধ্যে একটি ব্যাপক ফারাক রয়েছে। এই ফারাককেই বলা হয়েছে আরোহমূলক লাফ বা ঝুঁকি, যাকে ইংরেজিতে বলা হয়েছে ডিডাকটিভ জাম্প। অথবা দেখো মন্দভূমা যুক্তির একটি দৃষ্টান্ত দাও। মন্দভূমা যুক্তির একটি দৃষ্টান্ত হলো যে পলাশ ফুল লাল, শিমুল ফুল লাল। পলাশ ফুল গন্ধযুক্ত, অতএব শিমুল ফুলও গন্ধযুক্ত হবে। এটা হচ্ছে একটি মন্দভূমা যুক্তির দৃষ্টান্ত। তো প্রিয় শিক্ষার্থীরা, 1 থেকে 16 পর্যন্ত আমি প্রত্যেকটা এসের সংক্ষেপে খুবই স্ট্যান্ডার্ডভাবে তোমাদেরকে উত্তরগুলোকে দিয়েছি। আশা করছি তোমরা উত্তরগুলোকে ভালোভাবে শুনেছো। যদি না শুনে থাকো, আবার ভিডিওটিকে পুনরায় দেখে লিখে নেওয়ার চেষ্টা করো, কারণ এর থেকে আর ভালো করে বলা আমার পক্ষে সম্ভব নয়। জানি না অন্য কোনো স্যার এর থেকে দিতে পারবেন কিনা। যাই হোক, এরকম ধরনের গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেটগুলি পেতে বা এরকম ধরনের গুরুত্বপূর্ণ WTA বিভিন্ন সাবজেক্টের সেটগুলি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং একে অপরের সঙ্গে শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি।